আসসালামু আলাইকুম। শুনছেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস তোমাকে। আজ দ্বিতীয় পর্ব। মা চলে গিয়েছেন এবং আর কোনোদিন ফিরে আসবেন না। এটা আমরা খুব সহজেই বুঝে ফেললাম, শুধু সে তারা বুঝতে চাইল না। সে এমনিতেই কম কথা বলে, এখন কথাবার্তা পুরোপুরি বন্ধ করে দিল। দিন রাত সে শুধু মাকে খুঁজত। মার শোবার ঘরের সামনে কতবার যে গিয়ে দাঁড়িয়ে থাকত। ডাকাডাকি না, কিছুই না, শুধু দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকা। আমি একদিন দেখতে পেয়ে ডাকলাম, এই সেতারা, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? সেতারা মাথাটা অনেকখানি নিচু করে ফেলল, যেন একটা অপরাধ করে ফেলেছে। কি করছিস তুই? কিছু না, আয় আমার সাথে নদীর পাড়ে কিছুক্ষণ হাঁটবি। আসবি? না। আমি লক্ষ্য করি সে একা একা ঘুরে বেড়াতে চায়, কারোর সঙ্গে থাকতে চায় না। সন্ধ্যাবেলা কেউ কিছু বলার আগেই সে আমার সাথে বই নিয়ে বসে এক মনে নিচু স্বরে পড়তে থাকে। কমলা ফুলি কমলা ফুলি, কমলা লেবুর ফুল, কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল। যখনই সে পড়তে বসে এই একটি কবিতাই সে পড়ে। তখন যদি বাড়ির সামনে কোনো রিকশা এসে থামে, সে পড়া বন্ধ করে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এক সময় বই বন্ধ করে অপরাধীর মতো আস্তে আস্তে উঠে দাঁড়ায়, নিঃশব্দে চলে যায় বারান্দায়, আবার ফিরে এসে পড়তে বসে। কমলা ফুলি কমলা ফুলি, কমলা লেবুর ফুল। একদিন নীলু বলল, সেতারা, মা আমাদের কাউকে পছন্দ করেন না, এজন্যই চলে গেছেন, আর আসবেন না। সেতারা জবাব দিল, আচ্ছা, যে আমাদের ভালোবাসে না আমরাও তাকে ভালোবাসি না, ঠিক না? তুই আর মাকে খুঁজবি না, আচ্ছা? সে তারা মৃদু স্বরে বলল, আমাদের পছন্দ করে না কেন? আমরা সবাই তো মেয়ে, এই জন্য। ছেলে হলে পছন্দ হতো। আমাদের তো কোনো ভাই নেই, বুঝেছিস? সে তারা মায়ের আদর পায়নি বললেই হয়। তার জন্মের পর মা অসুস্থ হয়ে পড়েন। সে তারা বড় হতে থাকে আকবরের মার কোলে। মার অসুখ যখন সারল, তখনও অবস্থার পরিবর্তন হলো না। মা মাঝে মাঝেই বিরক্ত স্বরে বলতে লাগলেন, ঘর ভর্তি হয়ে যাচ্ছে মেয়ে দিয়ে, ভালো লাগে না। সে তারা যখন হাঁটতে শিখল, টুকটুক করে হাঁটতো, মায়ের ঘরে গিয়ে দাঁড়াতো, মা গম্ভীর গলায় ডাকতেন, আকবরের মা, ওকে নিয়ে যাও তো, এক্ষুনি ঘর নোংরা করবে। তার 2 বছর বয়স হতেই মা ওকে পাঠিয়ে দিলেন আমাদের ঘরে। রাতে ঘুমাবে নীলুর সঙ্গে। দুধ খাবার জন্য কাঁদলে আকবরের মা উঠে দুধ বানিয়ে দেবে। সে তারা তখন কোনো ঝামেলা করেনি, এখনো করে না। নীলুর গলা জড়িয়ে ধরে ঘুমায়। নীলু বলে, গল্প শুনবি? বলো। এক দেশে ছিল এক রাজা, তার ছিল 2 রানী, সুয়ো দুয়ো। এই পর্যন্ত আসতেই সেতারার চোখ বুজে আসে। কোনোদিন আর সে গল্প শেষ পর্যন্ত শোনা হয় না। ইদানিং বাবা সেতারাকে সঙ্গে নিয়ে ঘুমাতে চান। সেতারাও বেশ ভালো মানুষের মতোই যায়, কিন্তু মাঝরাতে একা চলে আসে আমাদের ঘরে। রোজ একই কাণ্ড। এক রাতে অদ্ভুত একটা ব্যাপার ঘটল। সেতারা সবাইকে ডাকতে লাগলো। মা এসেছে রিকশা নিয়ে। আমরা ধর্মর করে উঠে বসলাম। কোথায়? বারান্দায় দাঁড়িয়ে দেখলাম
বলিস কি? হইচই শুনে বাবা উঠে এলেন। কোথায় কি, খা খা চারদিক। সে তারা দারুণ অবাক হলো। বাবা বললেন, স্বপ্ন দেখেছ মা? হুম, স্বপ্ন না, আমি দেখলাম। সে তারা চোখ বড় করে সবার দিকে তাকাতে লাগলো। সে ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না। বাবা সেতারাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। সে রাতে আমি এবং নীলু এক খাটে ঘুমাতে গেলাম এবং অনেক রাত পর্যন্ত দুজনেই নিঃশব্দে কাঁদলাম। অথচ দুজনই এমন ভাব করতে লাগলাম যেন ঘুমিয়ে পড়েছি। ধীরে ধীরে অনেকগুলি পরিবর্তন ঘটল বাড়িতে। বাবা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি পরিবর্তনগুলি করলেন খুবই সাবধানে। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি মার আলনায় কোনো কাপড় নেই। সব বাবা কোথায় সরিয়ে ফেলেন। তার দিন সাতেক পর বারান্দায় মার যে বড় বাধাই করা ছবিটি ছিল সেটি আর দেখা গেল না। বাবা মার শোবার ঘরে তাদের বেশ কয়েকটি ছবি ছিল, সেগুলিও সরানো হলো। আমাদের ঘরে মা, বাবা এবং আমাদের তিনজনের ছবিটি ছিল, সেটি শুধু বাবা সরালেন না, রান্নাবান্না করবার জন্য রমজান নামের একজন বুড়ো মানুষ রাখা হলো। এই লোকটি এসেই প্রচণ্ড ঝগড়া শুরু করলো আকবরের মায়ের সাথে। দুজনেরই কি ঝাঁঝালো কথাবার্তা। কিন্তু রমজান লোকটি ভালো। সে সেতারাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে ভাত খাওয়াতো। আমাদের ওপর তার খবরদারিরও সীমা ছিল না। এই, সন্ধ্যা রাইতে বাগানে ঘোরাঘুরি করন ঠিক না, অত তেঁতুল খাওয়ান ভালো না, বুদ্ধি নষ্ট হয়। ভাত খাওয়ানোর আগে বিসমিল্লা কইয়া একটু লবণ মুখের মধ্যে দেওয়ান দরকার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হলে সে গম্ভীর হয়ে একটা খবরের কাগজ নিয়ে আমাদের পড়ার ঘরে গিয়ে বসতো। খবরের কাগজ পড়তে পড়তে এমন সব কথাবার্তা বলতো যে নীলু হেসে উঠত খিলখিল করে। খুব সংকটময় অবস্থা, বুঝছো নীলু আপা? অবস্থা সংকটময়। কেন? নেপালি পাহাড়ি ঢল। এই অবস্থায় ঝগড়া লেগে যেত আকবরের মার সঙ্গে। আকবরের মা কোমরে 2 হাত দিয়ে রণরঙ্গিনী মূর্তিতে এসে দাঁড়াতো। বিদ্যার জাহাজ যে বইছেন, আকবরের বাসনটি কেটা ধুইব? চুপ থাক, অশিক্ষিত মূর্খ মেয়ে মানুষ, এদের নিয়ে চলাফেরা মুশকিল। রমজান ছাড়াও একজন ভয়ঙ্কর রোগা দাঁত নেই ওস্তাদ রাখা হলো। এই ওস্তাদটির নাম মুন্সি সোবাহান। তিনি আমাদের 3 বোনকে সপ্তাহে 3 দিন গান শেখাবেন। আমরা 3 জনই গান শিখতে শুরু করলাম। সকালবেলা হারমোনিয়াম নিয়ে বসে সারে গা মা পা, খুবই বিরক্তিকর ব্যাপার। ওস্তাদ সোবাহান বেশিক্ষণ গান শেখাতে পারেন না। কিছুক্ষণের মধ্যেই তার হাঁপানির টান ওঠে। গান থামিয়ে বলে, ঘরে কোনো টিফিন আছে কিনা দেখো তো খুকি, না থাকলে একটা মুরগির ডিম ভেজে দিতে বলো। হাঁসের ডিম না, হাঁসের ডিম গন্ধ করে, খেতে পারি না। গানের উপর থেকে আমার মন উঠে গিয়েছিল, কাজেই আমাকে দিয়ে গান হলো না। সেতারা এবং নীলু শিখতে লাগলো। কিছুদিন পর নীলুও কেটে পড়ল, রইল শুধু সেতারা। মাস 6 মধ্যে দেখা গেল বেনি দুলিয়ে হারমোনিয়াম বাজিয়ে সেতারা গাইছে। নবীর দুলালি মেয়ে খেলে মদিনায়, ও খেলে মদিনায়। ওস্তাদ সোবাহান ঘাড়টার দুলিয়ে বলছেন, মার হাবা মার হাবা, কি টনটনে গলা। এইবার লক্ষ্মী ময়না গিয়ে দেখো তো কোনো টিফিন আছে কিনা, না থাকলে মধুর দোকান থেকে যেন একটা আমৃতি নিয়ে আসে আর চা দিতে বলো। সে বছর শীতের সময় মা আমাদের 3 বোনকে নিয়ে সিরাজগঞ্জ থেকে আলাদা চিঠি লিখলেন। বাবা একদিন সন্ধ্যায় পাংশু মুখে 3টি খামে বন্ধ চিঠি নিয়ে আমাদের ঘরে এসে দাঁড়ালেন।
কাপা গলায় বললেন, তোমাদের মা চিঠি লিখেছেন, তোমরা কি সেই চিঠি পড়তে চাও? বাবার গলা কাঁপছিল। আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা চাচ্ছেন আমরা বলি না। বাবা কপালের ঘাম মুছে নিচু স্বরে বললেন, আমরা সবাই তো ভুলতে চেষ্টা করছি, এখন আবার এই চিঠিপত্র শুরু করলে কষ্ট হবে, নতুন করে কষ্ট হবে। বাবা থামতেই সেতারা বলল, আমার চিঠি দাও। খানিকক্ষণ চুপ থেকে নীলুও বলল, আমার চিঠিও দাও। শুধু আমি কিছু বললাম না। বাবা ধরা গলায় বললেন, মামুনি রাত্রি, তোমারটা। আমি চাই না। কি লেখা ছিল নীলু এবং সেতারার চিঠিতে আমি জানি না। নীলু সমস্ত কথাই আমাকে বলে, শুধু চিঠির ব্যাপারে কিছুই বলল না। আর সেতারা তো তার খামই খুলল না, বন্ধ খাম হাতে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। আমি বললাম, খুলে দেব? না, না খুললে পড়বি কি করে? আমি পরে পড়ব, যেন পড়লেই চিঠির মজা শেষ হয়ে যাবে। আমি সমস্ত দিন ভাবলাম, কি লিখেছেন মা চিঠিতে? ক্লাসে আপারা কি পড়ালেন কিছুই বুঝতে পারলাম না। অঙ্ক আপা দুবার ধমক দিলেন, এই বিলু, তোমার পড়ায় আজকে মন নেই, কি ব্যাপার? কিছু না আপা। আমি কি বলছি তুমি তো কিছুই শুনছো না। শুনছি আপা। না, শুনছো না, বলো তো আমি কি বলেছিলাম। আমি বলতে পারলাম না। সব মেয়ে হেসে গড়িয়ে পড়তে লাগলো। আমার ক্লাসের মেয়েরা বিচিত্র কারণে আমাকে অপছন্দ করেন, সব সময় আমার পেছনে লেগে থাকেন। আমাদের বাথরুমের দেয়ালে আমাকে নিয়ে অনেক কথাবার্তা লেখা। একটা ন্যাংটা মেয়ে এবং ছেলের ছবিও আঁকা আছে। মেয়েটার গায়ে লেখা বিলু, ক্লাস 9, খ শাখা। অথচ কোথাও নীলুর নামে কিছু লেখা নেই। আমি কখনোই বাথরুমে যাই না, যদিও যেতে হয় তাহলে অনেকক্ষণ সেখানে বসে কাঁদি। ইরেজার দিয়ে লেখাগুলো তুলে ফেলতে চেষ্টা করি, কিছুতেই সেগুলি উঠানো যায় না। বিলু মন দিয়ে পড়াশোনা করবে, বুঝলে? এরকম করলে তো হবে না। ক্লাসের মেয়েগুলি আবার হইচই করে হেসে উঠল। বাড়িতে ফিরে এসে অনেকক্ষণ একা একা বসে রইলাম। রাতে রমজান ভাইকে বলে দিলাম, খিদে নেই, কিছুই খাবো না। অনেক রাতে ঘুমাতে গিয়ে দেখি আমার বালিশের নিচে মায়ের পাঠানো খামটা রেখে দেয়া। নিশ্চয়ই বাবার কাণ্ড। ঘরে কেউ নেই। নীলু এখনো পড়ছে। সেতারা রান্নাঘরে রমজান ভাইয়ের সঙ্গে কি যেন করছে। আমি দরজা বন্ধ করে খাম খুলে ফেললাম। মা আমাকে বিলু নামে সম্বোধন করেননি, প্রথমবারের মতো লিখেছেন রাত্রি। মামুনি রাত্রি। জানি প্রচণ্ড রাগ করেছো তুমি, কিন্তু কি করব মা, উপায় ছিল না। তুমি যখন বড় হবে তখন বুঝবে। মানুষের মন খুবই বিচিত্র জিনিস। একবার কোনো কিছুতে বসে গেলে তা ফেরানো যায় না। আমি বহু চেষ্টা করেছি, মানুষ হয়ে জন্মানোর মতো কষ্টের আর কিছুই নেই। আমি তোমাদের ছেড়ে ছুড়ে এসেছি, তবু রাত দিন তোমাদের কথাই ভাবি। রাত দিন প্রার্থনা করি যে কষ্ট আমি পাচ্ছি তা যেন কখনো আমার মামনিদের না হয়। ইতি তোমার মা। থার্ড পিরিয়ডে অঙ্ক আপা ক্লাসে ঢুকে বললেন, বিলু, ক্লাস শেষে আজই তুমি আমার সঙ্গে দেখা করবে। আমার মনটা খারাপ হয়ে গেল। অঙ্ক আপা আজে বাজে প্রশ্ন করেন। কয়েকদিন আগেই হাফ টাইমের সময় অঙ্ক আপার সাথে দেখা। আপা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, তোমার মা শুনলাম ওই লোকটির সাথে ইন্ডিয়া চলে গেছেন, সত্যি নাকি? না, সত্যি না। কোথায় আছে তাহলে? আমি চুপ করে রইলাম। আপা গলা নিচু করে বললেন,
বলতে পারো না? না, সিরাজগঞ্জে গেছেন। ও, বাচ্চা কাচ্চা হয়েছে নাকি? আমি জানি না আপা, আমাকে কে যেন বলল একটা ছেলে হয়েছে। আমার নিজের ধারণা মেয়েদের মতো হৃদয়হীন পুরুষরা হতে পারে না। ছেলেরা কেউ কখনো আমাকে আমার মা প্রসঙ্গে কিছুই জিজ্ঞেস করেনি, অথচ চেনা জানা মেয়েদের মধ্যে এমন কেউ নেই যে কিছুই জানতে চায়নি। ক্লাসের বন্ধুদের কথা বাদে দিলাম, বন্ধুদের মা খালাদের পর্যন্ত কৌতূহলের সীমা নেই। কোনো না কোনোভাবে টেনে টুনে ওই প্রসঙ্গ আনবেই। বিলু, তোমরা আগে কিছু টের পাওনি? আগেই তো টের পাওয়া উচিত। তোমার মা নাকি আগে বহু টাকা পয়সা নিয়ে গেছে। মা গিয়েছেন প্রায় 2 বছর আগে, এখনো কেউ সেটা ভুলতে পারে না। অঙ্ক ক্লাসটা আমার খুব খারাপভাবে কাটলো। ক্লাস শেষ হওয়া মাত্র গেলাম আপার কাছে। আপার নিজের কোনো ঘর নেই, কমন রুমে এক গাদা টিচারের সঙ্গে বসে আছেন। তিনি আমাকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়িতে বয়স্ক মহিলা কেউ নেই? কাজের একটি মেয়ে আছে, আকবরের মা, সে ছাড়া কেউ নেই? জি না আপা। কেন? তোমরা তো বড় হচ্ছ এখন, কিছু কিছু জিনিস তোমাদের বলা দরকার। কেউ বলেছে না, তাই আমি ডাকলাম। আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। আপা খানিকক্ষণ ইতস্তত করে বললেন, বিলু, তোমার এবং নীলুর দুজনেরই এখন ব্রা পরা উচিত। আমি চোখ মুখ লাল করে দাঁড়িয়ে রইলাম। তোমার বাবাকে বলবে কিনে দিতে। বাবাকে বলার মধ্যে লজ্জার কিছু নেই, আর যদি লজ্জা লাগে আমি চিঠি লিখে দিতে পারি। দিন, একটা চিঠি লিখে দিন। ঠিক আছে, ক্লাস ছুটির পর চিঠি নিয়ে যেও। আরেকটি কথা, নীলু মোটেই পড়াশোনা করে না। তোমার বাবাকে বলবে কোনো প্রাইভেট টিচার রেখে দিতে। সে অঙ্কে খুবই কাঁচা, অঙ্ক জানে না বললেই হয়। আপা, আমি বলবো। ঠিক আছে, তুমি যাও এখন। এইসব বললাম দেখি কিছু মনে করনি তো? জি না। মনে হচ্ছে তুমি আমার ওপর রাগ করেছ। রাগ করার কিছু নেই বিলু, তোমাকে আমি খুব পছন্দ করি। এত ঝামেলার মধ্যেও যে মেয়ে প্রতি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পায় তার প্রশংসা তো করতেই হয়। অঙ্ক আপা একটু হাসলেন। বিলু, জি, কখনো কোনো অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক আছে আপা, বলবো। শোনো, আরেকটা কথা, কি যেন বলে, তোমার বাবা নাকি আবার বিয়ে করেছেন? জি না। তুমি বোধহয় জানো না, বাবার বিয়ের কথা তো মেয়েদের জানার কথা না। বাবার বিয়ের কথা কিছুদিন থেকে শোনা যাচ্ছে। দিনাজপুর থেকে বড় মামা এসেছিলেন। তিনি পর্যন্ত নীলুকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করেছেন, দুলাভাই নাকি বিয়ে করছে? নীলু তার স্বভাব মতো হেসে ভেঙে পড়েছে। হাসছিস কেন? হাসির কথা বললে হাসবো না মামা? আমি কি হাসির কথা বললাম নাকি? বিয়ে করলে তোদের অবস্থাটা কি হবে ভেবেছিস? কি আর হবে, আমার তো মনে হয় ভালোই হবে। কথা বলার একজন লোক পাওয়া যাবে। কথা বলার লোকের তোর অভাব? হ্যাঁ মামা, বিলুর সঙ্গে কি আর সব কথা বলা যায়? মা জাতীয় একজন কেউ লাগে। বাবা বিয়ে করলে ভালোই হয় মামা। করছেন নাকি? জানি না মামা, তবে দোতলার নজমুল চাচা একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা এখন একটা বিয়ে করলে মনে হয় সংসার স্বাভাবিক হয়। তুই কি বললি? আমি বললাম, তা তো ঠিকই। মামা গম্ভীর হয়ে পড়লেন। নীলু বলল, তারপর একদিন এক বুড়ো মতো ভদ্রলোক এসে বাড়ি টাড়ি ঘুরে টুরে দেখলেন। মার সঙ্গে বাবার সম্পর্ক কিরকম ছিল জিজ্ঞেস করলেন। তাই নাকি? হ্যাঁ মামা, বিয়ে বোধহয় লেগে যাচ্ছে। নীলু খিলখিল করে উঠল।
আমি নিজেও অবাক হলাম। এসব কিছুই আমি জানি না। নীলু আজকাল অনেক কথাই আমাকে বলে না। প্রায় সে তার বান্ধবীর বাড়ি যাচ্ছে। হঠাৎ করে তার সঙ্গে এত খাতির হলো কেন? জিজ্ঞেস করাতে সে গা এলিয়ে এসেছে। এবারে সবাই বদলে যাচ্ছে। বাবা বদলেছেন সবচেয়ে বেশি। আমাদের জন্মদিন গেল জুন মাসের 10 তারিখ। বাবা কোনো কবিতা লিখলেন না। কয়েকদিন আগে দেখলাম সেতারাকে কি জন্য যেন ধমকাচ্ছেন। সেতারা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাবার এরকম আচরণ তার কাছে সম্পূর্ণ নতুন। বাড়িও ফিরছেন আজকাল অনেক রাতে। গতকাল বাড়ি ফিরলেন 11:30টার দিকে। আমি জেগে বসেছিলাম। বাবা বিরক্ত হয়ে বললেন, এত রাত পর্যন্ত জেগে বসে আছো কেন? আর থাকবে না, 10টা বাজলেই ঘুমোতে যাবে। আমি শান্ত স্বরে বললাম, তুমি আমার সঙ্গে এত রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি নাকি? আমি উত্তর না দিয়ে নিজের ঘরে চলে এলাম। বাবা খাওয়া দাওয়ার পর আমার ঘরে পাশের জানালার ধারে এসে দাঁড়িয়ে ডাকলেন, এই বিলু, বিলু। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। বাবা বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। বাবা এরকম ছিলেন না। বাবা বদলে যাচ্ছেন। নীলু তো বদলেই গেছে। আমি নিজেও বোধহয় বদলাচ্ছি। একা একা থাকতে ইচ্ছে করে। সেদিন খুব ঝগড়া করলাম নীলুর সঙ্গে। আমি মাঝে মাঝে অচেনা সব মানুষদের মন করা চিঠি লিখি। নীলু সেটা জানে। তবে সে চিঠিটা হাতে নিয়ে হাসতে হাসতে বলল, প্রেমপত্র নাকি রে? তারপর মুখ বাঁকা করে পড়তে শুরু করলো। আপনাকে একটা কথা বলা হয়নি। এখন শ্রাবণ মাস তো, তাই খুব বৃষ্টি হচ্ছে। রাত দিন ঝমঝম বৃষ্টি। নীলু বহু কষ্টে হাসি থামিয়ে বলল, শ্রাবণ মাস কোথায় রে? এটা তো আশ্বিন মাস। তোর মাথাটা খারাপ? বলেই হেসে ফেলল। আমি চিঠি কেড়ে নিয়ে নীলুর গালে একটা চড় কষিয়ে দিলাম। নীলু দারুণ অবাক হয়ে গেল। আমি এমন ছিলাম না। বাবা বিয়ে করলে সংসার স্বাভাবিক হলে তো ভালোই হয়। নীলু ঠিকই বলেছে। সব বাড়িতে মা জাতীয় একজন খুবই দরকার। সে সময় মতো মেয়েদের প্রয়োজনীয় জিনিস কিনে দিবে। কিন্তু আমার বড় মামা সেদিকটা দেখছেন না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে। মামা বললেন, খোঁজ খবর না রাখাই এটা হচ্ছে। নানান ধান্দায় থাকি। খোঁজ খবর নেই তো ঠিক। মামার বাড়ির সঙ্গে এখন সম্পর্ক নেই বললেই হয়। মামারা অনেক দিন ধরেই আসেন না। আগে ঘন ঘন আসতেন এবং যতবার আসতেন ততবারই জিদ করতেন আমাদের দিনাজপুর নেবার জন্য। বাবা ব্যবসাপাতির ঝামেলা তুলে এড়িয়ে যেতেন। মায়ে স্পষ্ট বলতেন, তোমাদের বউদের সঙ্গে আমার বনে না। বাবা মা মারা গেলে বাপের বাড়ি থাকে না, সেখানে যাওয়াও যায় না। বাবা আবার বিয়ে করবেন কি না এই প্রসঙ্গে বড় মা আমার একরকম কৌতূহলের কারণ কি আমি ধরতে পারি না। মামাদের সঙ্গে আমার বাবার তেমন আন্তরিকতা নেই। এইসব নিয়েও মার সঙ্গে তার ঝগড়া হতো। মা বলতেন, আমার ভাইদের তুমি সহ্যই করতে পারো না। এর কারণ কি আমাকে বলো তো? সহ্য করতে না পারার কি আছে? কথা বলো না, চুপচাপ থাকো। এক একজনের এক এক রকম স্বভাব। আমার স্বভাবই হচ্ছে কথা কম বলা। দোতলার নজমুল হুদা সাহেবের সঙ্গে তো খুব বকবক করো। আমি বকবক করি না, উনি করেন, আমি শুনি। আমার ভাইদের সঙ্গে তো তাও করো না। ওনার বকবকানি শোনা যায়, তোমার ভাইদের শোনা যায় না। ও তাই বুঝি? বাবা চুপ। মা কাটা কাটা গলায় বললেন, বেশ তো, আমি ওদের বলবো যেন আর না আসে। মামাদের আসা বন্ধ হয়নি। আমার ধারণা বাবার কাছ থেকে তারা টাকা পয়সা নিতেন।
আমার সব মামারাই ব্যবসা করতেন, টাকার দরকার তাদের লেগেই থাকতো। এটা অবশ্য আমাদের অনুমান, কারণ মামারা হঠাৎ এসেই উপস্থিত হলেই মা গম্ভীর মুখে বলতেন, দরকার ছাড়া তো তোমাদের আশা হয় না, আবার দরকার হয়েছে বুঝি। মামারা অপ্রস্তুত ভঙ্গিতে হাসতেন। এবারও যখন এলেন, সম্ভবত টাকার জন্যই এলেন। বাবার ব্যবসাপাতির অবস্থা সম্পর্কে খুব ব্যস্ত হয়ে খোঁজ খবর শুরু করলেন। আমার ঘরে ঢুকে গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, দুলাভাইয়ের ব্যবসা কেমন চলছে রে? ভালোই বোধ হয়, আমি তো এসব ঠিক জানি না। না জানলে হবে কেন, খোঁজ খবর রাখতে হয়। দুলাভাইয়ের ছেলে নেই, তোদেরই তো খোঁজ করতে হবে, ঠিক না? আমি চুপ করে থাকি। বড় বাবা সিগারেট ধরান একটা, নিচু গলায় বললেন, মনে হয় দুলাভাইয়ের ব্যবসা ভালোই হচ্ছে। তোদের গান বাজনা শেখাচ্ছে, এসব তো দারুণ খরচান্ত ব্যাপার, হাতে পোষার মতো। লাভ হয় না কিছু? লাভ হবে না কেন? আরে দূর, 2-1 দিন সারেগামা করলেই যদি গান হতো, তাহলে কি আর কথা ছিল নাকি? আমি কোনো উত্তর দিলাম না। বড় মামা হঠাৎ করে বললেন, তোদের এখন শাড়ি পরা উচিত, বুঝলি? তোর আর নীলুর, বড় হয়ে গেছিস। কথাটা এমন অপ্রাসঙ্গিকভাবে বলা যে আমি হকচকিয়ে গেলাম। বড় হয়ে যাচ্ছি, বড় হওয়াটা খুব একটা কি বাজে ব্যাপার? রাস্তাঘাটে একা চলাফেরা করবি না। ওই দিন দেখলাম সন্ধ্যার পর নীলু বাড়ি আসলো, বন্ধুর বাড়ি গিয়েছিল, জন্মদিন ফন্মদিন যাই হোক, একা একা যেন না যায়। সুন্দরী মেয়েদের অনেক রকম যন্ত্রণা। আমরা বুঝি সুন্দরী? সুন্দরী তো বটেই। আয়না দিয়ে নিজেদের দেখিস না? আমি হঠাৎ বলে বসলাম, কে বেশি সুন্দরী মামা, আমি না নীলু? মামা জবাব দিলেন না। তাকে খুব চিন্তিত মনে হতে লাগলো। শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস তোমাকে। পরবর্তী পর্বগুলো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।